এই বেয়াদব মেয়েটাকে আমি কিছুতেই বিয়ে করব না। এর জন্য যদি আমাকে সারা জীবন বিয়ে না করে থাকতে হয় তাই করব। পাত্রের এমন কথা শুনে মুহূর্তেই থমকে গেল বিয়ে বাড়িতে থাকা মানুষজন। শুরু হলো আত্মীয়দের মধ্যে কানাঘুষো, সাথে পাত্রীর জায়গায় ফারাহকে দেখে সকলে অবাক। পাত্রী বদল হয়েছে এই নিয়ে হই হুল্লোড় শুরু হলো। এক একজনের এক এক কথা। আজহার রহমান বুঝতে পারছে না কি করবেন। তখনই পাত্রের মা কিছুটা রেগে এগিয়ে এলেন। আজহার রহমানকে প্রশ্ন করলেন, এসব কি হচ্ছে বেআই সাহেব? রাখির জায়গায় আপনার ভাইয়ের এই মেয়ে কেন? রাখি কোথায়? আজহার রহমানের মুখ কালো হয়ে এলো। পাশের ওনার স্ত্রী আছিয়া বেগম। বিয়েতে বেশি মানুষ না থাকলেও পরিচিত আত্মীয় স্বজনরা আছেন, কি ভাববে? তিনি বোঝানোর চেষ্টা করলেন। বেন সাহেবা, আমি আপনাকে বুঝিয়ে বলছি, এদিকে একটু আসুন। রেণু চৌধুরী রেগে গেলেন। যা বলার এখানে বলুন, আমার ধৈর্য নেই। এমনিতে চেয়েছিলাম না এমন ঘরে বিয়ে দিতে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই আজহার রহমানের পাশ থেকে বেরিয়ে এলেন পাত্রীর বাবা আনিস চৌধুরী। নিজের স্ত্রী এবং সকলের উদ্দেশ্যে বললেন, রাখি এ বিয়েতে রাজি না। সে একটু আগে জানিয়েছে তার আগেই বিয়ে হয়ে গেছে কয় মাস আগে, এবং নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছে। সে ভয়ে বলতে পারেনি, আজ বিয়ের আগ মুহূর্তে বলেছে। রেণু চৌধুরী সহ সকলে আরেক দফায় অবাক হলেন। রাখিকে সকলে ভদ্র আর শান্ত বলে জানেন, উড়নচণ্ডিত ফারাহ। এই জন্য অনেকেই তাকে সহ্য করতে পারে না। সে সত্যি যা সেটা মুখের ওপর বলে দেয়, অন্যায় মানতে পারে না। আবার শুরু হলো সমালোচনা। রেণু শেখ স্বামীর দিকে তাকিয়ে জানতে চাইলেন, তাই বলে আর একজনের সাথে কেন বিয়েতে বসে দিয়েছো? তুমি কি রিজভির মতামত নিয়েছো? আনিস চৌধুরী গম্ভীর কণ্ঠে একরকমভাবে বললেন, আমার কথাই শেষ কথা, আমি মনে করি এটাই ভালো হবে। আর তোমার ছেলে এবং তুমি এ নিয়ে কোনো কথা বলবে না। একবার তোমাদের কথা তো শুনেছিলাম, এবার আমার কথা শোনো। রেজবি এতক্ষণ দাঁড়িয়ে শুনলেন, এবার আর পারল না। রাগে মাথার পাগড়িটা ছুঁড়ে ফেললো মেঝেতে। রাগে ফুঁসে ওঠে বাবার সামনে আসে। আমি এই বেয়াদব মেয়েকে কিছুতেই বিয়ে করব না। যার মধ্যে অহংকারে ভরা, উড়নচণ্ডী, নিম্নোক্ত ভদ্রতা যার মধ্যে নেই, তাকে আমি মেনে নিতে পারবো না, মানে কিছুতেই না। ফারাহর রাগ উঠে যায়। একজন লোক তাকে যা নয় তাই বলবে, সে কিছু বলতে চেয়েও পারছে না। চুপ করে থাকতে হচ্ছে একমাত্র তার বড় আব্বুর জন্য। সে মানুষটা তাকে ছোট থেকেই আগলে রেখেছে। বাবা মাহীন হয়েও বুঝতে দেয়নি আমি অনাথ। বড় আম্মু দুজনেই নিজের সন্তানের মতো মানুষ করেছেন। তাদের কথা ফেলতে পারবে না। নিহাতি সম্মান রক্ষার্থে বিয়েতে এসে বসেছে। নয়তো সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর দাম্ভিক পুরুষ ডাক্তার ইমতিয়াজ রিজভী চৌধুরীকে জীবনেও বিয়ে করতো না। পৃথিবীতে বিয়ের জন্য একমাত্র পুরুষ এই শালা রিজভীর চৌধুরী থাকলে তবু বিয়ে করতাম না, কিন্তু নিয়তি না চাই তো বাধ্য করলো। আনিস চৌধুরী রিজভীর কথা শুনলেন, কিন্তু গাড় করলেন না, বরং সেই গাম্ভীর্যতা বজায় রেখে বললেন, আমি কোনো কথা শুনতে চাই না এখানে। আমার সম্মানের প্রশ্ন, বউ না নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তোমাকে এই বিয়ে করতে হবে, আর এই মেয়েকেই। আমি করব না, আপনি কি করতে পারেন করেন। রিজভীও জেদ দেখালো। রেনু বেগমের হাতে জামাই মানানোর সময়ের স্বর্ণের আংটিটা খুলে দিয়ে চলে যেতে নাই বাইরে, কিন্তু দরজার কাছে যাওয়ার আগেই আনিস চৌধুরীর কণ্ঠ ভেসে আসে, ভেবে চিনতে যাও, হসপিটাল বানানোর জন্য যে জায়গাটা দিতে চেয়েছিলাম সেটা নাও পেতে পারো। রিজভীর পা কথা শোনা মাত্র থেমে যায়। সে দরজা থেকে ফিরে বাবার দিকে অসহায় চোখে তাকায়। শুধুমাত্র এরকম একটা বেয়াদব মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাকে ব্ল্যাকমেইল করছো? তুমি জানো ওই জায়গাটা আমার দরকার। আমার স্বপ্ন ওখানে হসপিটাল বানাবো, গরিব মানুষদের ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দিব। সেই সুযোগে আমার ইমোশন নিয়ে খেলছো, এটা মোটেও ভালো করলে না আব্বু। ওই জায়গার জন্য বিয়ে অবশ্যই করব, তবে তোমাকে কখনো ক্ষমা করব না। রিজভী মায়ের হাত থেকে স্বর্ণের আংটিটা নিয়ে পরে মেঝেতে পড়ে থাকা পাগড়িটাকেও একজন তুলে দেয়। সে চুপ করে পরে নিয়ে বিয়ের আসরে বসে পড়ে। সেখান থেকে অনিস চৌধুরীর দিকে তাকিয়ে আছে, চোখ হয়তো ঘৃণার কথা বলছে, নয়তো অপরাধী ভাবছে। আনিস চৌধুরী দূর থেকে ছেলের দৃষ্টি লক্ষ্য করলেন। আজ যে বিয়ের জন্য বাবাকে অপরাধী ভাবছিস, একদিন এই বিয়ের জন্য বাবাকে সাধুবাদ জানাবি। শুধু সময়ের অপেক্ষা। পরিবেশ শান্ত হলো। 3 কবুলে বিয়ে সম্পূর্ণ হলো। কবুল বলার আগে রিজভী ফারাহ দুজনেই চুপ ছিল। মত নেই কারো। একজন তার স্বপ্নের জন্য বিয়ে করলো, আর একজন তার পরিবারের সম্মানের জন্য। এর পরিণতি কি সুখের হবে? দূরত্ব কাটিয়ে ভালোবেসে দুজন কি এক হতে পারবে?
একে অপরের বিপরীত মেরু, সেইখানে কি ভালোবাসার ফুল ফুটবে? কবুল বলে বিয়ে হওয়ার সাথে সাথেই নতুন বউকে রেখে রিজভি আগেই চলে যায়। এই নিয়ে প্রতিবেশীদের শত কথা, যেমন বাবা, কেমন ছেলের সাথে ফারার বিয়ে হলো গো আসিয়া। ওকে না নিয়ে চলে গেল। এভাবে চললে ফারা সুখী হবে কি করে? বেশি দিন লাগবে না ডিভোর্স হতে। সেটা আমি দেখব, আপনাদের এত কষ্ট করে ভাবতে হবে না। আপনারা বরং একটু ভালো দোয়া করেন। ফারা মামুনি, তুমি চলো। প্রতিবেশীদের মুখে যেন নুনের ছিটা পড়ল। তারা মুখ বেঁকিয়ে আবারও শুরু করলো সমালোচনা। এইসব করা তো কিছু জনের কাজ। ফারাহ ফুলের সাজানো গাড়িতে গিয়ে বসলো। পাশে বসলো একটি মেয়ে, যে সম্পর্কে ননদ হয়। নামটাও জানা হয়নি। রাখি আপুর বিয়েটা হুট করে ঠিক হয়। আমাদের বাসা ময়মনসিংহে, কিন্তু পড়াশোনার জন্য ঢাকায় থাকতে হয়। রাখি আপুও সেখানে থাকে, তবে আমাদের আলাদা ভার্সিটি হওয়ায় আলাদা থাকতে হয়। একদিন ভার্সিটি হল থেকে বাসায় এসে শুনি রাখি আপুর বিয়ে। আপু দুদিন আগে বাসায় আসে, আমার ইম্পর্টেন্ট ক্লাস থাকায় আসেনি। হুট করে বিয়ে ঠিক করার কারণও খুঁজে পেলাম না। ভাবলাম বড় আব্বু যখন দিচ্ছে তখন ভালোই হবে। তবে আমার পাত্রকে দেখার ভাগ্য হয়নি। ওনারা যেদিন এসেছিলেন সেদিন আমি বাসায় ছিলাম না, ঢাকায় ছিলাম। রাখি আপু আমার 2 বছরের বড়। সে অনার্স 3য় বর্ষে পড়ে, আর আমি এবার অনার্স 1ম বর্ষে। আজকে যখন বিয়ের ঠিক কয়েক মিনিট আগে বড় আব্বু আর বড় আম্মু আমার রুমে আসেন, আমি তখন সুন্দর একটা লেহেঙ্গা পরে সেজে বসেছিলাম। তাদের দেখে বললাম, কেমন লাগছে আমায় বলো তো? ওরা কোনো উত্তর দিল না। মুখ দেখে বুঝতে পারলাম কিছু হয়েছে। কি হয়েছে তোমাদের? মুখ এমন কালো হয়ে আছে কেন? বড় আব্বু মাথায় হাত রাখলেন, কিছু ক্ষীণ স্বরে বললেন, রাখি এই বিয়ে করতে চায় না। ও অন্য কাউকে ভালোবাসে, আর তাকে বিয়ে করছে কয় মাস আগে। কি বলছো বড় আব্বু? রাখি আপু এমন করতে পারে? ফারাও অবাক হলো। রাখি ওর বড় হলেও ওকে সব কথা বলে, কিন্তু বিয়ে বা কাউকে ভালোবাসে এমন কথা তো কখনো বলেনি। বরং রাখি আপুর কাছে যায়। ফারাহ বেরিয়ে যেতে নিলেই আছিয়া বেগম ওর হাত ধরে আটকে দেয়। ফারাহ পিছন ঘুরে তাকায়। আছিয়া বেগম ওর দিকে তাকিয়ে বলে ফেলে, রাখির বদলে এখন তোকে বিয়ে করতে হবে ফারহা। এখন এই মুহূর্তে তুই আমাদের সম্মান রক্ষা করবি, বিয়ের আসরে বসবি। আছিয়া বেগমের কথা যেন ফারাহর কানে বোমার ন্যায় শোনালো। সত্যি কি এই কথা শুনল? এ যেন বিশ্বাস করতে পারছে। ফারাহ পড়াশোনায় ভালো হওয়ায় তারা নিজেরা বলতো এত তাড়াতাড়ি বিয়ে দেবে না, অনেক দূর পড়াবে। তুই আমাদের সম্মান রাখবি তো? আচার রহমানের কথায় ফারাহ ভাবনা থেকে বেরিয়ে আসে। একটু সময় নিয়ে ভেবে মাথা নাড়ায়। পাত্রকে তা সে জানতো না, তখনও বর আসেনি। কিন্তু বিয়ের আসরে বিয়ে পড়ানোর সময় দুজনকে একসাথে বসিয়ে দেয়। তখনই দেখা হয় দুজনের। রিজভি আর ফারাহ দুজনে অবাক। রিজভি রাখিকে দেখেছে, কিন্তু এই মেয়েকে ফারাহ কল্পনাতেও ভাবতে পারেনি পাত্র এই ব্যক্তি। হ্যাঁ, ও তো ওনাকে চেনে। প্রায় 6 মাস আগে থেকে তাদের পরিচয়, এবং পরবর্তী দেখা হওয়া শুধু ঝগড়া আর রাগারাগি মিশে, যাকে সে দু চোখে দেখতে পারে না। অপর ব্যক্তিও সেম। এর কারণ অবশ্য আছে, অন্য একদিন শোনাবো। আর আনিস চৌধুরীকে প্রায় বছরখানেক হলেও চেনে, কিন্তু তার ছেলে যে রিজভি চৌধুরী তা জানতো না। ভাবি, বাসায় এসে গেছি, এবার নামো। সম্পর্কে ননদ হয় মেয়েটার কথাই ঘোর কাটে ফারাহর। সে তাকিয়ে দেখে একটা 2 তলা বিশিষ্ট বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো। ও বুঝতে পারে এটাই তার নতুন ঠিকানা, নতুন জীবনের সূচনা এখানে হবে। কিন্তু মেয়েরা যে স্বপ্ন নিয়ে নতুন জীবনের সূচনা করতে শ্বশুর বাড়িতে পা দেয়, ফারাহ কি সেই স্বপ্ন আছে? স্বামী যাকে মানবে সেই তো মানতে চায় না। তবে কি এই নতুন জীবন সুখের বদলে তার জীবনে দুঃখ বয়ে আনবে? ফারাহ কিছুক্ষণ গাড়ির ভেতর বসে থাকলো। বাইরে তাকিয়ে দেখে বাড়ির গেটটি কেউ একজন খুলে দিল। ওর নেমে যাওয়ার জন্য অপেক্ষা করছে সবাই, কিন্তু তার পা একদম এগোতে চাচ্ছে না। এই বাড়িতে সে কি সত্যি মানিয়ে নিতে পারবে? এই বিয়ে কি টিকবে? ভাবি, নামছেন না কেন? সবাই অপেক্ষা করছে। পাশ থেকে মেয়েটা বলে উঠল। ফারাহ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়ে সম্পর্কের ননদ, অথচ এতক্ষণেও নাম বলেনি। নাম কি কে জানে? নেমেই দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছেন রিজভির মা রেনু চৌধুরী। উনি একটু আগেই এসেছেন। মুখে কোনো হাসি নেই, বরং গভীর বিরক্তি। এক ঝলক তাকিয়ে ফারাহ বুঝতে পারল এখানে তার সাথে সম্পর্ক সুমধুর হবে না। ভেতরে আসুন। রেনু বেগম কড়া গলায় বললেন। পাশে আনিস চৌধুরী ছিলেন। ইশারায় ছোট মেয়েকে নিয়ে যেতে বললেন। ফারাহ মাথা নিচু করে ভেতরে প্রবেশ করলো। পা রাখতে না রাখতেই কানের কাছে কটাক্ষ শুনতে পেল। কি ভাগ্য মেয়েটার, নিজের বোনের জায়গা দখল করে বউ হয়ে এলো।
এই কথা শুনে ফারাহর পা থেমে যায়। কিছু বলতে পারছে না, আবার সহ্য করতেও পারছে না। ইচ্ছে করছে কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু ও যে বড় আব্বুকে কথা দিয়ে এসেছে, চুপচাপ থাকবে, কারো মুখের ওপর কথা বলবে না। সামনে থাকা কয়েকজনের গুরজুর গুজুর ফুসুর ফুসুর শুনেও ফারাহ পাত্তা না দিয়ে পা বাড়ালো, কিন্তু হঠাৎ কারো পায়ের সাথে পা লেগে পড়ে যেতে নাই। তখনই নিজেকে সামলে নিয়ে পড়া থেকে বেঁচে যায়। ফারাহ আশেপাশে কিছু দেখল না, তাহলে হোঁচট খেলে কোথায়? ওর ভাবনার মাঝে আরেকজন মহিলা বলে উঠল, সাজতে পারে না, হাঁটতেও পারে না, এমন বউ রিজভির মতো ছেলের সাথে যায়? ফারাহ কিছুই বলল না, শুধু চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। রিজভি তখনও আসেনি, সবাই অপেক্ষা করছিল বরের জন্য। কিছুক্ষণ পর রিজভি এলো, কিন্তু তার চেহারায় স্পষ্ট বিরক্তি। ফারাহ তার দিকে তাকাতে চাইলেও পারল না। চোখের সামনে ভেসে উঠল বিয়ের আসরে তার সেই কথাগুলো। আমি এই বেয়াদব মেয়েটাকে কিছুতেই বিয়ে করব না। এই সম্পর্কটা কি কখনো স্বাভাবিক হবে? রিজভি ভেতরে এসে মায়ের সামনে দাঁড়ালো, কিন্তু ফারাহর দিকে একবারও তাকালো না। পাশে আনিস চৌধুরী ছিলেন, তাকে দেখে রিজভি রাগে ফুঁসে ওঠে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করে না। তারপর বাড়ি ভর্তি মানুষের সামনে দিয়ে গটগট করে হেঁটে ওপরে চলে যায়। আনিস চৌধুরী ওনার মেয়ে রাত্রিকে বললেন, রাত্রি মা ফারাকে রিজভির রুমে দিয়ে এসে তো। আরে ভাবি, চলো আমরা নিয়ে যাই। আমাদের তো মনে হয় চিনো না। আমি হলাম হাসি আর ও খুশি। আমরা রিজভি ভাইয়ার চাচাতো বোন, মানে তোমার ননদ। আরে আমি হলাম সামির, তোমার একমাত্র দেবর। বলেই একটা ছেলে সামনে আসলো। দেখে মনে হচ্ছে ও সমবয়সী হবে। ফারাহ না চাইতো মুখে হাসি রাখলো। ওরা ওকে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ফারাহ সহ মেয়েগুলো রিজভির রুমের সামনে দাঁড়িয়ে আছে, ভিতর থেকে দরজা বন্ধ করে দেওয়া। রাত্রি কয়েকবার দরজায় ঠকঠকালো, তবুও খুলল না। সামির জোরে ডাকতে লাগলো, ভাই দরজা খুলো। একটু পর দরজা খোলার আওয়াজ হলো। রিজভি প্রচণ্ড রাগী চোখে ওদের দিকে তাকিয়ে আছে। সামির রাত্রির পিছনে গেল। ভাইয়া আমি ডাকিনি, এই রাত্রে ডেকেছে। রাত্রি হা হয়ে সামিরের মিথ্যা কথা শোনে। ও অবশ্য ভয় পেয়ে অস্বীকার করেছে। রাত্রি ভাইয়ের দিকে নির্দেশ দিয়ে বলল, ভাবিকে রুমে দিয়ে যেতে বলছে আব্বু, তাই দিতে এলাম। রিজভি ফারাহর দিকে তাকালো। মেয়েটা চুপচাপ একধানে কিছু ভেবে চলেছে। তোরা এখন যেতে পারিস, যে আসার এমনি আসবে, তার পা আছে। রিজভির গা জ্বালা কথা শুনে ফারাহ ভ্রু কুচকে তাকায়। রাত্রি ওকে রুমের ভেতর দিয়ে সকলে চলে যায়। ওরা যেতেই রিজভি দরজা জোরে লাগিয়ে দিল। এরপর কটাক্ষের গলায় বলল, এই বিয়ে শুধু নামমাত্র। তোমার থেকে আমি দূরে থাকবো, আর তুমিও দূরে থাকবে। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। তোমার জন্যই আমাকে সেদিন অপমানিত হতে হয়েছিল। আমি এটা মেনে নিতে পারিনি, আর তোমাকে তো আরও না। ফারাহ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভেতরে কান্না আসছিল, কিন্তু সে জানে এই মুহূর্তে দুর্বল হলে চলবে না। অনেক সংগ্রাম করতে হবে তাকে। কোন জীবনে এসে পড়লো। ঠিক আছে। শুধু এই কথাটা বলে সে পাশের সোফায় বসে পড়ল। রিজভি বিস্ময়ের সাথে তাকালো। সে ভেবেছিল মেয়েটা কাঁদবে, অনুরোধ করবে, কিন্তু না, সে একদম চুপ। রাত গভীর হয়ে এসেছে। রিজভি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, আর ফারাহ নিঃশব্দে বিছানার পাশে বসে আছে। দুজনের মাঝে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে। এই মেয়ে, তুমি কি সারা রাত এইভাবে বসে থাকবে, আর পরে আব্বুর কাছে নালিশ করবে আমি ঘুমাতে দেইনি? রিজভি অবশেষে প্রশ্ন করে। ফারাহ পাশের সোফায় শোয়ার প্রস্তুতি নিতে নিতে বলল, ঘুমহীন রাত্রির চেয়ে ভালোবাসাহীন সম্পর্কে জড়িয়ে চিন্তায় মগ্ন রাত্রি বেশি কষ্টদায়ক। আর আপনার কাছে যদি আমি এতটাই খারাপ হই, তাহলে কেন এই বিয়ে করলেন? আমি না হয় বড় আব্বুর মান সম্মানের জন্য রাজি হয়েছি। রিজভি ফুঁসে উঠল। কারণ আমার স্বপ্নের হসপিটালের জমিটা দরকার। আমি আমার স্বপ্নের জন্য এই সম্পর্ক মেনে নিয়েছি, কিন্তু তুমি কখনো আমার জীবনের অংশ হতে পারবে না। আমি বিয়ে করতে যেতে চাইনি, শুধু আব্বুর জন্য গেছিলাম, তাও এক ভুলের কারণে অবাধ্য হতে পারিনি। আর একটা কথা মনে রেখো, যেদিন আমার হসপিটাল হয়ে যাবে সেই দিনেই তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। বিকজ জোর করে সম্পর্ক হয় না। তুমিও রাজি না, আমিও রাজি না, দুজনেই পরিস্থিতির শিকার। কথাগুলো বলে রিজভি ব্যালকনির দিকে গেল। ফারাহ চুপচাপ শুয়ে রইল। তার মধ্যে শত ভাবনারা বাসা বাঁধল। আজ যে মেয়েটা সম্মানের জন্য বিয়ে করলো, সে কি সত্যি এই ঘর, এই মানুষটার সঙ্গে মানিয়ে নিতে পারবে? আর ডিভোর্স কথাটা বারবার মাথায় আসছে। বিয়েটা না মানলেও এই কথা ভাবেনি। তার পরিবারের এমন কখনো হয়নি, কিন্তু জোর করে তো সম্পর্ক টেকে না। অনেক কথা ভাবতেই ফারাহর মনে কেমন যেন একটা হাহাকার করে উঠল।
তবে কি তার জন্য এই সম্পর্কের ভবিষ্যৎ কিছুই নেই? সে কি পারবে এই পরিস্থিতি বদলাতে? পারবে কি রিজভির মনের রাগ অভিমানের বরফ গলাতে? সকালে ফারাহ ঘুম থেকে উঠে দেখলো রিজভি রুমে নেই। সে কখন বেরিয়ে গেছে জানা নেই। হাত মুখ ধুয়ে ওড়না ঠিক করে বের হলো রুম থেকে। নিচে নামতেই কয়েকজন পরিচিত ও অপরিচিত মুখ দেখতে পেল। রান্নাঘর থেকে কেউ একজন ডাক দিল, ভাবি এদিকে আসুন। ফারাহ হাসলো, তবে কিছু বলল না। রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখল শাশুড়ি রেনি চৌধুরী বসে আছেন, পাশে ননদ আর কয়েকজন আত্মীয়। ফারাহ বুঝতে পারল তার দেরি করে ওঠাটা ইস্যু হয়ে গেছে। শান্ত গলায় বলল, জি একটু দেরি হয়ে গেছে। চাচি শাশুড়ি মুখ বাঁকিয়ে বলল, শ্বশুরবাড়িতে এসব চলে না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কাজ করতে হবে, বাড়ির বউয়ের দায়িত্ব পালন করতে হবে, মানিয়ে নিতে হবে। ফারাহ আর কথা বাড়ল না, নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দুপুরের দিকে ফারাহ নিজের রুমে ঢুকলো। কিছুক্ষণ পরে দরজা খুলে রিজভি ঢুকলো, চোখে ক্লান্তি বিরক্তি স্পষ্ট। ফারাহকে দেখে না দেখার ভান করে ওয়াশরুমে ঢুকলো। একটু পর গোসল সেরে একটা সাদা শার্ট আর প্যান্ট পরে বের হলো। দরজা খোলার শব্দে ফারাহ সেদিকেই তাকিয়েছিল। ভেজে চুলগুলো মুছছে আর পাশ থেকে ফোনটা নিয়ে কিছু করছে। কি সুন্দর লাগছে, কিন্তু তার ব্যবহারের কথা মনে পড়তেই ফারাহ চোখ ফিরিয়ে নেয়। রিজভি তোয়ালেটা ব্যালকনিতে মেলে দিয়ে বেরিয়ে গেল। দুপুরের খাবারের টেবিলে সবাই বসেছে। ফারাহ নীরবে দাঁড়িয়ে আছে, সবাইকে বসতে ও খাবার বেড়ে দিচ্ছে। নিজের শাশুড়িকে দিতে গেলে রেনু চৌধুরী সরাসরি হাত থামিয়ে দিয়ে বললেন, আমি নিতে পারবো, আমার সামনে এই নাটকবাজি বাদ দাও, এত সহজে আমার মন জয় করতে পারবে না। ফারাহ মাথা নিচু করল, কিন্তু শ্বশুর আনিস চৌধুরী বললেন, এটা কেমন ব্যাপার রেনু, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? রেনু বেগম চোখ পাকিয়ে ফারাহর দিকে তাকালো, কিন্তু স্বামীর কথার উত্তর দিল না। ফারাহ শ্বশুরের প্রতি কৃতজ্ঞতা চোখে তাকালো, অন্তত একজন তো আছে যে তার পাশে আছে। রিজভি পুরো সময়টায় চুপচাপ খেয়ে উঠে গেল। ফারাহ বুঝতে পারলো তার লড়াইটা সহজ হবে না। আনিস চৌধুরী খাওয়া শেষে ফারাহর মাথায় হাত রেখে বললেন, একটু মানিয়ে নে, একদিন সব ঠিক হয়ে যাবে। আর বিকেলে তোর বড় আব্বু আম্মু রাখি সকলে আসবে। রাত্রিকে বলছি তোকে রেডি করিয়ে দিবে, তোরা আজ ও বাড়ি যাবি। ফারাহর মুখে হাসি ফুটলো, আবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু উনি কি যেতে রাজি হবেন? সেটা আমার উপরে ছেড়ে দে, তুই রেডি থাকবি তাহলে হবে। বিয়ে করাতে পারলে শ্বশুর শাশুড়িও পাঠাতে পারবো। ফারাহ মাথা ঝাঁকিয়ে চলে গেল। তবুও চিন্তা রয়ে গেল, যদি উনি না যান। সে নিজেও চায় না রিজভি যাক, কিন্তু পরিবেশ বলে একটা কথা আছে। নতুন বউ একা বাবার বাড়ি গেলে প্রতিবেশীরা হাজারটা কথা ছড়িয়ে দেবে, বড় আব্বু কষ্ট পাবে। বিকেল নামলেই এক ধরনের শূন্যতা নেমে আসে চারপাশে। দিনের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসে, রোদের তীব্রতা মুছে গিয়ে একরকম কোমলতা ছড়িয়ে পড়ে বাতাসে। গাছের পাতায় পড়া শেষ বিকেলের আলো যেন সোনালি আবরণে ঢেকে দেয় পুরো প্রকৃতিকে। রাস্তার ধারের চায়ের দোকানে ভিড় বাড়তে থাকে, ধোঁয়াটা কাপের ভেতর জমতে থাকে গল্প আর ক্লান্তির মুহূর্ত। কাজ শেষে ঘরে ফেরার পথে মানুষের মুখে থাকে দিনের ক্লান্তি, কিন্তু বিকেলের হালকা বাতাস যেন সে ক্লান্তিকে একটু হলেও প্রশমিত করে। বিকেল কখনো বিষণ্ণ, কখনো উদাসীন, আবার কখনো একান্ত আপন হয়ে ওঠে। কারোর জন্য এটা ভালোবাসার অপেক্ষা, কারোর জন্য পুরনো দিনের স্মৃতিচারণ, আবার কারো মনে ভয়ের কারণ। শহরের ব্যস্ত রাস্তা, ব্যস্ত মানুষ, সাথে ব্যস্ত ফারাহর মন। তার কারণ মনে চলছে নানা কথা। রিজভি যাবে কিনা সে চিন্তায় মগ্ন, তার ভাবনাতে ব্যস্ত সে। তবে সে ব্যস্ততা ভালোবাসার না হয়ে হচ্ছে দায়িত্ববোধ আর সম্মান, আর লোকে কি বলবে সেই হিসেবে। বিকেলে রাত্রি ফারাহকে সাজাচ্ছে ওর রুমে, সাথে হাসি আর খুশিও আছে। ফারাহ চুপচাপ পুতুলের মতন বসে আছে, ওরা ওদের মতন সাজাচ্ছে, সাথে বলছে অনেক কথাই। তবে সেদিন ফারাহর কান সেখানে নেই। রিজভি দুপুরে বেরিয়ে গেছে, এখনও বাসায় ফেরেনি। আনিস চৌধুরী কয়েকবার ফোন দিয়েছেন, কিন্তু রিজভি ফোন রিসিভ করেনি। ফারাহ সাজানো শেষ, হাসি মজা করে বলল, ভাবি তোমাকে মেরুন রঙের শাড়িতে জোশ লাগছে। ভাইয়া দেখলে চোখ ফেরাতে পারবে না, সে চিনতেই পারবে না এটা তার বউ। মেয়েটার কথা শুনে ফারাহ ওর দিকে তাকায়, ফিসেল হেসে বিদ্রুপ করে মনে মনে বলল, যাকে মেনে নিতে পারেনি সে আবার হবে তার চোখের ফুল। আমি তার চোখের বালি বালি। যাকে মেনে নিতে পারেনি সে আবার হবে তার চোখের ফুল, আমি তার চোখের বালি। কথাগুলো মনে মনে বলায় ওরা শুনতে পেল না, দেখতে পেল না ঠোঁটের কোণে লেগে থাকা বিদ্রুপের হাসি। চৌধুরী বাড়িতে আনিস চৌধুরী আরও কিছু পরিচিত লোকজন এসেছেন, হয়তো তাদের অফিসের কাজে যুক্ত তারা। ফারাহ চুপচাপ সোফায় বসে আছে, কেউ কথা বললে হাসি মুখে উত্তর দিচ্ছে।
অনেকে রিজভির খোঁজ করছে, তখন আনিস চৌধুরী মুখ কালো করে উত্তর দিলেন,